ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত তালিকায় স্বাগত জানাচ্ছি আমি জি মাহমুদ। স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের তালিকায় নাম উঠলে আন্তর্জাতিক ঋণ পেতে সুবিধা হবে বাংলাদেশের, একই সঙ্গে বাড়বে বিদেশি বিনিয়োগও। তবে শুল্ক সুবিধা বন্ধ হয়ে যাওয়ার কারণে বিশ্ববাজারে বাড়তি প্রতিযোগিতায় পড়বে রফতানি খাত। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, এই চ্যালেঞ্জ উত্তরাতে না পারলে উন্নয়নশীল দেশের ফাঁদে পড়ার শঙ্কা রয়েছে বাংলাদেশের। স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশের সুপারিশ পাওয়ার উপলক্ষ নিয়েই শনিবার সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের জন্য এই উত্তরণ এক ঐতিহাসিক ঘটনা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই মাইল ফলক অর্জন করতে পেরেছি। মাথাপিছু আয়, মানব সম্পদ এবং অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা, এই তিনটি সূচকের ভিত্তিতে জাতিসংঘ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের বিষয়টি পর্যালোচনা করে। বাংলাদেশ পুনরায় সকল মানদণ্ড অত্যন্ত সফলতার সঙ্গে পূরণের মাধ্যমে স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের যোগ্যতা অর্জন করল। এলডিসি থেকে উত্তরণের শর্ত হিসেবে কিছু সুবিধা এমনিতেই বাতিল হয়ে যাবে। রপ্তানিতে পণ্যের উপর নিয়মিত শুল্ক বসবে, চ্যালেঞ্জে পড়বে ওষুধ শিল্প। ফার্মাসিউটিক্যাল সেক্টরেও কিন্তু আমরা 2033 সাল পর্যন্ত সুবিধা পাবো। সুতরাং এখনই ভয় না পেয়ে বরং আমরা তৈরি হই যে একটা প্রতিযোগিতামূলক বিশ্বে প্রতিযোগী হিসেবেই টিকে থাকবো। পাশের দেশ ভারত, সেখানে যাতে আমাদের বাণিজ্য বেশি প্রসারিত করতে পারি সেই দিকে নজর দিতে হবে। খেয়াল রাখতে হবে ভারত যে পরিমাণ ইম্পোর্ট করে তার যদি 1% আমরা ধরতে পারি তাহলে $4 বিলিয়ন অ্যাডিশনাল এক্সপোর্ট আমরা করতে পারবো। আমাদের ইকোনমি অফ স্কেল বড়, আমাদের লেবার প্রোডাক্টিভিটি বেশ ভালো এবং সকলেই মিলে আমরা উদ্যোক্তারা এবং সরকার সবাই মিলে এই যে প্যান্ডেমিকের সময় কেমন করে আমরা এক্সপোর্ট খাতটাকে রক্ষা করলাম, এরকম ভাবে যদি সবাই মিলে কাজ করি একসঙ্গে তাহলে এটা খুবই সম্ভব। প্রতিযোগিতা সক্ষমতায় টিকে থাকতে হলে আর্থিক খাতে সুশাসন এবং দক্ষতা বাড়ানোরও বিকল্প নেই। এন্ড অফ দ্য ডে আমাদের দেশের অর্থনীতি বলেন বা আমাদের দেশের প্রথম কন্ট্যাক্ট গুলো কিন্তু ব্যাংকের সাথেই হয়। ব্যালেন্স শিট গুলোকে আরো ক্লিন করা, আমাদের ব্যালেন্স শিট গুলোকে আরো বড় করা, কারণ আমরা যদি ইনভেস্টমেন্ট চাই তাদের বড় বড় ইনভেস্টমেন্টের যে রিকোয়ারমেন্ট সেই সমস্ত রিকোয়ারমেন্টকে আমরা ব্যাংকগুলো ফুলফিল করতে পারছি কিনা সেগুলো ব্যাপার আছে। সো এবং আমাদের কোয়ালিটি অফ হিউম্যান রিসোর্স, এন্ড অফ দ্য ডে বাবার বলি কোয়ালিটি হিউম্যান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে প্রধানমন্ত্রী বলেছেন সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার সামর্থ্য বাংলাদেশের অবশ্যই আছে, সেই মতো সব পরিকল্পনা এবং প্রস্তুতিও নেওয়া হচ্ছে। আমরা তা পারবো, সে প্রস্তুতি আমাদের আছে, কারণ আমাদের অর্জনটা এত বেশি। ইব্রাহিম পাঠান, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে এলডিসি থেকে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে দ্রুত একটি কৌশলপত্র তৈরির তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে গেলে আন্তর্জাতিক পর্যায়ে অগ্রাধিকার বাজার সুবিধা বন্ধ হয়ে যাবে। এতে করে রফতানি কমতে পারে 8 থেকে 10% পর্যন্ত। সেই সঙ্গে ওষুধ শিল্পের বর্তমান সুবিধাও বন্ধ হয়ে যাবে। তবে এলডিসি থেকে বের হয়ে গেলে সুবিধাও মিলবে অনেক। বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে বিদেশিদের আস্থাও অনেক বাড়বে। তবে এলডিসির চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য সরকারকে একটি কার্যকরী কৌশলপত্র তৈরি করতে হবে। কোন কোন খাতে কি কি চ্যালেঞ্জ আসবে সেটি বিস্তারিত তুলে ধরে বিদেশিদের কাছ থেকে কি কি সহায়তা পাওয়া যেতে পারে তার পথনকশা তৈরি করতে হবে সরকারকেই। সময় উপযোগী পরিকল্পনা তৈরি না করলে এলডিসি উত্তর সময়ে বাংলাদেশের জন্য অনেক চ্যালেঞ্জিং হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ডক্টর দেবপ্রিয়। বাংলাদেশের কৌশলের তো অভাব নেই, আপনারা জানেন। আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা আছে, আমাদের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা আছে, এসডিজি আছে। তো এত পরিকল্পনার ভিতরে আমার এই উত্তরণকালীন কৌশলটা কিভাবে স্থাপিত হবে, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। উত্তরণকালীন যে কৌশলটি হবে তার প্রাণবিন্দুতে থাকতে হবে উৎপাদিকা শক্তির বিকাশ। এলডিসি থেকে উত্তরণ, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে আমাদের সঙ্গে আলাপে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ। ডক্টর এম আবু ইউসুফ, দেখতে পাচ্ছি আপনাকে বড় পর্দায় এবং স্বাগত তালিকায়। আপনি নিশ্চয়ই শুনছিলেন ডক্টর দেবপ্রিয় যেটি বলছিলেন যে এলডিসি থেকে যখন বাংলাদেশ বের হয়ে যাবে তখন 8 থেকে 10% পর্যন্ত রফতানি কমে যাবে। আমরা জানি যে কিছুদিন আগে কিন্তু WTO তাদের এক প্রতিবেদনে বলেছিল যে বাংলাদেশ যদি এলডিসি থেকে বের হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাবে যে 45,500 কোটি টাকা রফতানিতে কমে যেতে পারে। এই যে একটি বড় ঘাটতি তৈরি হচ্ছে রফতানি খাতে, সেটি কি করে পূরণ হবে? জি ধন্যবাদ। যে কোনো ডেভেলপমেন্ট প্রক্রিয়াতেই কিন্তু চ্যালেঞ্জ থাকবে এবং আমরা যে উন্নয়নের যে মাইল ফলক, আমি মনে করি যে আমাদের যে উন্নয়নের যাত্রা সেই যাত্রায় এটি একটি মাইল ফলক হিসেবে কাজ করবে, কারণ পরপর দুইটা
ট্রাইএনিয়াল রিভিউতে আমরা 3টি সূচকেই আমরা উত্তরণ করেছি এবং আশা করি 2026 সালে যেটা প্ল্যান ওয়াইজ আমরা ডেভেলপিং কান্ট্রি হব। এখন এর যেরকম আমরা কিছু সুবিধা যেমন আমাদের থাকবে, কিছু চ্যালেঞ্জ তো আমাদের থাকবে, যেটি বলা হচ্ছে, আপনি বলেছেন যে রপ্তানি কমে যেতে পারে। আমি এই মুহূর্তে স্মরণ করছি যখন 2005 সালে আমাদের এমএফএ বিরাট একটা ধস নামবে, তখন কিন্তু সবাই এ ধরনের একটা অ্যাজাম্পশন করেছে, কিন্তু সেটাকে মাথায় রেখে আপনি দেখেন আমাদের কিন্তু রপ্তানির খাতে আমরা সেখানে কিন্তু একটা উল্লম্ফন দেখতে পেয়েছি এবং আমরা কিন্তু টিকে থাকতে পেরেছি আন্তর্জাতিক বাজারে। আমিও অত্যন্ত কনফিডেন্ট আমাদের সরকার বা বেসরকারি পর্যায়ে যে সমস্ত উদ্যোগগুলো আছে এবং আমরা যদি এই আগামী 5 বছর নিজেদেরকে প্রস্তুত করতে পারি, তাহলে আমাদের এই কোভিডে যেমন আপনি দেখেছেন যে আমাদের এই যে জুলাই থেকে জানুয়ারি আমাদের যে এই সময়টা আগের বছরের সময়ের চেয়েও কিন্তু আমরা পজিটিভ কিন্তু এক্সপোর্টে, তো সেখানে অন্যান্য দেশের যেখানে অনেক ক্ষেত্রে নেগেটিভ সূচক, বাংলাদেশ কিন্তু সেটা এক্সপোর্ট বা একটা ইতিবাচক সূচক কিন্তু রয়েছে। আর যেটা এমএফএ ফেজ আউট 2005 সালে, তারপরেও কিন্তু কোটা উঠে যাওয়ার পরেও কিন্তু আমরা আমাদের প্রতিযোগিতামূলক বাজারে আমরা ঠিকই কিন্তু একটা রপ্তানি বাণিজ্যে বা আন্তর্জাতিক বাণিজ্যে আমরা একটা সাস্টেইনেবল যে গ্রোথ, সেই গ্রোথটা কিন্তু আমরা ধরে রাখতে পেরেছি। এখন যদি আমরা যেটা ডক্টর দেবপ্রিয় বলেছেন একটা কৌশলপত্রের কথা, সেরকম যদি একটা কৌশলপত্র এবং সেটা সরকারি বেসরকারি এবং সমস্ত স্টেক হোল্ডার্স সবাইকে নিয়ে যদি আমরা করতে পারি, এবং বলা হচ্ছে যে সমস্ত জায়গায় আমরা শুল্কমুক্ত সুবিধা পাচ্ছি, যেমন অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ইন্ডিয়া, তারপরে অন্যান্য জায়গায় ইউরোপের, সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে এফটিএ করতে হবে। যে আমরা যদি তাদের সাথে একটা এক্সটেন্ডেড পিরিয়ডের জন্য যদি আমরা এক ধরনের এফটিএ করতে পারি, তাহলে কিন্তু আমি মনে করি যে আমরা আরো একটু বেশি সময় পাবো এবং সেখানেও কিন্তু আমরা আমাদের যে মার্কেট অ্যাক্সেস আছে, সবচেয়ে বড় মার্কেট অ্যাক্সেস যেখানে ইউরোপ, আমেরিকা, কানাডা, সেই জায়গাতে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা মনে করি আন্তর্জাতিক বাণিজ্যে আমাদের একটা ইতিবাচক ফল, আমরা যদিও নেগেটিভ বলা হচ্ছে যে হতে পারে, বাট আমরা ডক্টর ইউসুফ, সেই সঙ্গে আরেকটি বিষয়, সেটি হচ্ছে সহজ শর্তে যে বাংলাদেশ ঋণ পায় এখন, সেই সুযোগটি সীমিত হয়ে যাবে বলা হচ্ছে। এলডিসি থেকে বের হয়ে গেলে তখন কঠিন শর্তে উচ্চ সুদে আসলে তখন দাতা সংস্থা বাংলাদেশকে ঋণ দিতে পারে। সেই কঠিন শর্তগুলো ব্যাপার কি বা কেমন হতে পারে সুদের হার, সেই শর্ত বা সেই সক্ষমতা পূরণের জায়গায় কি বাংলাদেশ রয়েছে? আসলে দেখেন, আমরা 2015 সালে কিন্তু আমরা যে লোয়ার মিডল ইনকাম ক্যাটাগরি কান্ট্রি ওয়ার্ল্ড ব্যাংকের ক্লাসিফিকেশন অনুযায়ী এখন যখন দাতা সংস্থাগুলো ঋণ দেয়, তখন কিন্তু এই ইউএন যে ক্লাসিফিকেশন, এইটার ভিত্তিতে দেয় না, কিন্তু দেয় হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের যে ক্লাসিফিকেশন। অলরেডি আমরা লোয়ার মিডল ইনকাম কান্ট্রি ক্যাটাগরি হিসাবে কিন্তু আমরা এখন কিন্তু আমরা যেটা আগে ছিল লোয়ার ইনকাম ক্যাটাগরি, সেই সুবিধাটা কিন্তু আমরা পাচ্ছি না 2015 সাল থেকে। অলরেডি কিন্তু আমাদের ইন্টারেস্ট রেট বা ইন্টারেস্ট কিন্তু আমাদের বেশি পে করতে হচ্ছে। সুতরাং এই এলডিসি থেকে আপনার ডেভেলপিং কান্ট্রির যে উত্তরণের সাথে ঋণের যে পার্সেন্টেজ, সেটা কিন্তু খুব বেশি পরিমাণে প্রভাব পড়বে বলে আমি মনে করি না। তবে কিছু শর্ত থাকতে পারে, সেই শর্তগুলো অবশ্যই আমরা যদি পারস্পরিক যে বাইল্যাটারাল নেগোসিয়েশন যখন হবে, মাল্টিল্যাটারাল নেগোসিয়েশন যখন হবে, সেই নেগোসিয়েশনের মাধ্যমে আমরা কি শর্ত শিথিলের ব্যাপারটা নেগোসিয়েট করতে পারি। আমরা জানি যে দেশের উন্নয়নের স্বার্থে শিল্প এবং কৃষির বিভিন্ন খাতে সরকার ভর্তুকি দিয়ে থাকে, কিন্তু যখন এলডিসি থেকে বের হয়ে যাবে তখন এই ভর্তুকি উঠিয়ে নেওয়ার ব্যাপারে চাপ আসতে পারে। তো যদি আসলেই ভর্তুকি উঠিয়ে নেওয়া হয়, যেসব খাতে এখন ভর্তুকি দেওয়া হচ্ছে, তখন কি অর্থনীতিতে বিশেষ কোনো চাপ তৈরি হতে পারে কিনা বা কোনো ধরনের প্রেশার তৈরি হতে পারে কিনা? এটা তো এখন ডব্লিউটিও রুলে যদি আমরা কমপ্লাই করতে হয়, তাহলে কিন্তু আমাদের এই জায়গাগুলো আমরা যে এখন ক্যাশ ইনসেন্টিভ দিচ্ছি, আমরা যে সাবসিডি দিচ্ছি, সেই জায়গাটা হয়তো আমরা এইভাবে আর দিতে পারবো না। তখন আমাদেরকে অল্টারনেটিভ করতে হবে যে আমাদের যে ডোমেস্টিক যে রিসোর্স মোবিলাইজেশন, আমাদের ট্যাক্স জিডিপি রেশিও আপনার ওয়ার্ল্ডের লোয়েস্ট, আমরা 9-10% মতো, যেখানে ইন্ডিয়া, নেপাল সেখানে 18-20% মতো। তাহলে আমাদের অভ্যন্তরীণ যে রিসোর্স মোবিলাইজেশন, সেই জায়গাটার আমাদের সক্ষমতার জায়গাটা কিন্তু বাড়াতে হবে। এখন আমাদের ডোমেস্টিক রিসোর্স দিয়ে যদি আমরা
কোনো ধরনের সাপোর্ট দেই, তো সেই ক্ষেত্রে তো কোনো অসুবিধা থাকার কথা না। তো সেই জায়গাটা আমাদের যে অভ্যন্তরীণ সক্ষমতা সেটা যদি আমরা বাড়াতে পারি, প্লাস আমাদের অন্যান্য যে সমস্ত জায়গাগুলো যেখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, আমাদের টেকনোলজিক্যাল আপগ্রেডেশন, আমাদের যে ভ্যালু চেইনে পার্টিসিপেশন, সেই জায়গাগুলো কিন্তু আমাদের নজর দিতে হবে। কারণ এটা কিন্তু আসলে বড় একটা দায়িত্ব। আমরা যখন একটা স্ট্যাটাস পেয়েছি, সেই স্ট্যাটাসটা যাতে আমরা ধরে রাখতে পারি এবং আমাদের অভ্যন্তরীণ যে সক্ষমতা, সেই সক্ষমতা যদি আমরা বাড়াতে পারি, আমরা যদি স্কিলড হিউম্যান রিসোর্সের বাড়াতে পারি, তাহলে কিন্তু আমি মনে করি যে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। আরেকটি কথা শোনা যাচ্ছে যে ওষুধের দাম বেড়ে যেতে পারে। ওষুধের দাম বেড়ে যাওয়া মানে তো চিকিৎসা সেবা প্রাপ্তির খরচ বেড়ে যাওয়া। সেক্ষেত্রে হতদরিদ্র বা দরিদ্রদের চিকিৎসার কি হবে? জি, মেধাস্বত্ব আইনের কথা যেটা বলা হচ্ছে, আমার মনে হয় সেখানেও কিন্তু একটা নেগোসিয়েশনের কিন্তু একটা সুযোগ থাকবে, যে বলা হচ্ছে হয়তো এই সুবিধাটা আমরা থাকবে না যে এলডিসি হিসাবে 2033 সাল পর্যন্ত, কিন্তু আমি মনে করি সেখানেও যদি আমরা ভালোভাবে নেগোসিয়েট করতে পারি, সেই সুবিধাটাও কিন্তু অব্যাহত থাকতে পারে। আপনি বলছেন বারবার যে নেগোসিয়েট করার কথা, কিন্তু কৌশলপত্র রূপায়ণের কথাও বলা হচ্ছে। ডক্টর দেবপ্রিয় সেটি বললেন, পথনকশার কথা বললেন। সেই পথনকশার জন্য আসলে পরামর্শ কি থাকবে আপনার? আমরা কিন্তু আসলে করতে পারি। আপনি দেখবেন আমরা যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসে আমাদের কিন্তু একটা অ্যাকশন প্ল্যান গভর্নমেন্ট কিন্তু করেছে। সেখানে কিন্তু কে লিড মিনিস্ট্রি, কে কো লিড মিনিস্ট্রি, এগুলো কিন্তু সবার কিন্তু স্টেক হোল্ডার্স ম্যাপিং এক্সারসাইজ করে রেসপন্সিবিলিটি ভাগ করে দেয়া আছে। ঠিক আমি মনে করি যে এই ধরনের একটা অ্যাকশন প্ল্যান যদি আমরা ডেভেলপ করতে পারি যে আগামী 2026 সাল পর্যন্ত, তাহলে কোন জায়গায় আমাদের চ্যালেঞ্জটা আছে, কোথায় ফরেন মিনিস্ট্রির রোল আছে, কোথায় বাণিজ্য মন্ত্রণালয়ের রোল আছে, মিনিস্টার অফ ফাইন্যান্সের রোল আছে, প্রাইভেট সেক্টর কিভাবে রোল প্লে করতে পারে, সিভিল সোসাইটি কিভাবে রোল প্লে করতে পারে, সেরকম যদি আমরা সেরকম রোড ম্যাপ যদি করতে পারি, আমি তো মনে করি যে 5 বছর সময় কিন্তু একটা অনেক বড় সময়, কিন্তু সেটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমি এটাকে ইতিবাচক হিসেবেই দেখছি যে আমরা অবশ্যই এগোতে পারবো। জি অবশ্যই। ডক্টর এম আবু ইউসুফ, অসংখ্য ধন্যবাদ টালি খাতায় আজকে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ। বিরতির পর আবারও ফিরছি টালি খাতায়, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ব্যবসা বাণিজ্যের সংবাদ নিয়ে টালি খাতায়। পুঁজিবাজার থেকে টাকা তোলার পরপরই লোকসান, লভ্যাংশ দেওয়া বন্ধ, কোম্পানির মান চলে যায় জেড ক্যাটাগরিতে। আর প্রায় বন্ধ হওয়ার পথের এই কোম্পানিগুলোর শেয়ার কিনে মহাবিপাকে বিনিয়োগকারীরা। এমন সংকট কাটাতে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তবে সেগুলো সাবধানে করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। পুঁজিবাজার থেকে টাকা তোলা শেষ, 2-1 বছরের মধ্যেই দুর্বল হয়ে পড়ে কোম্পানির দশা। শেয়ারের দর নেমে যায় ভিত্তিমূল্যের নিচে। এমন একটি কোম্পানি 2010 সালে বাজারে আসা ইউনাইটেড এয়ার। ওভার দ্য কাউন্টার বা ওটিসিতে থাকা এই কোম্পানির বেশিরভাগ শেয়ারের মালিকানা এখন ব্যক্তি বিনিয়োগকারীর হাতে। 2013 সালে বাজারে আসার পর একবারও নগদ লভ্যাংশ দিতে পারেনি ফ্যামিলি টেক্সটাইল। 2018 সালের পর বন্ধ হয়ে গেছে সেটিও। 2015 সালে বাজারে এসে 2 বছর বোনাস দিয়েছে সি&ডে টেক্সটাইল। এরপর আর লভ্যাংশের মুখ দেখেনি কোম্পানির বিনিয়োগকারীরা। 2014 সালে তালিকাভুক্তির পর 2016 সাল পর্যন্ত লভ্যাংশ পেয়েছেন এমারেল্ড ওয়েলে বিনিয়োগকারীরা। এখন সেটিও জেড ক্যাটাগরিতে। আর ইন্দো বাংলা ফার্মার উদ্যোক্তা পরিচালকদের কাছাকাছি পরিমাণ শেয়ার এখন ব্যক্তি বিনিয়োগকারীদের কাছে। ব্যবস্থাপনা দুর্বলতায় ভুগতে থাকা কোম্পানিগুলোর পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। আর 8-9টা কোম্পানি আছে যারা নট ইন অপারেশন, তাদের বোর্ডগুলোকে অ্যারেঞ্জ করার কাজ চলছে। 2-1 দিনের মধ্যেই আমাদের আরও 5টা কোম্পানির টোটাল বোর্ড ভেঙে নতুন বোর্ড করা হচ্ছে। হলেই সেই নতুন বোর্ড গিয়ে এটাকে অ্যাক্টিভ সিচুয়েশনে আনার কাজ করবে। 20-30%-এর যে 400 কোম্পানির মধ্যে আর হয়তো 15-16টা বাকি, এটাও হয়তো এই মাসের মধ্যেই আমরা প্রায় ম্যাক্সিমাম শেষ করে ফেলতে পারবো। সতর্কতার সঙ্গে নতুন পরিচালনা পর্ষদ গঠনের পরামর্শ বিশ্লেষকদের, নইলে কোম্পানির অবস্থা বদলাবে না। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টররা যদি সত্যিকারের ইন্ডিপেন্ডেন্ট হন এবং সত্যিকারভাবেই স্বাধীনভাবে কাজ করার মনোবৃত্তি নিয়ে কাজ করেন, তাহলে হয়তো কিছুটা উন্নতি আমরা দেখতে পেতে পারি। তবে এটা মনে রাখতে হবে একটা জিনিস, যদি যারা স্পন্সর ডাইরেক্টর তারা যদি পুরাতন ম্যানেজমেন্টের সাথে যোগ সাজসে অনেক কিছু করেন, তাহলে 1-2জন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসেবে বসেও তারা তো আর ভিতরের তথ্য জানতে পারবে না। এর আগে বিএসইসির নির্দেশে রিংশাইন টেক্সটাইল ও আলহাজ টেক্সটাইলের পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়। এজি মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।
দর্শকের বাইরে জানিয়ে দিচ্ছি ঢাকার পুঁজিবাজারের আজকের খবরাখবর। আজকে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার। চলে যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে। ডিএসসির ওয়েবসাইট যেই বলছে ইতিবাচক প্রবণতার মধ্য দিয়েই লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে। এখনো পর্যন্ত 4 পয়েন্টের কিছু বেশি যুক্ত হয়েছে ডিএসসি এক্সে। সেখানে সূচকটি অবস্থান করছে 5421 পয়েন্টে এই মুহূর্তে। 1 পয়েন্টের কিছু বেশি যুক্ত হয়েছে ডিএসসি এস সরিয়া সূচকে। সেখানে সূচক অবস্থান করছে 1227 পয়েন্টে। ডিএসসি 30 সেটি অবস্থান করছে 2067 পয়েন্টে, 1 পয়েন্টের কিছু বেশি যুক্ত হয়েছে। এবং লেনদেন হয়েছে এখনো পর্যন্ত 405 কোটি টাকার কিছু বেশি শেয়ার এবং মিউচুয়াল ফান্ড। হাত বদল হওয়া শেয়ারগুলোর মধ্যে দর বেড়েছে আজকে এখনো পর্যন্ত 140টির, অধিকাংশরই দর কমেছে 81টি কোম্পানির, এবং দেখতে পাচ্ছি 116টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর অপরিবর্তিত রয়েছে এখনো পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে। ঢাকার পুঁজিবাজারের টপ 20 তালিকা সেটি এক নজর দেখে নিচ্ছে। টপ 20 তালিকা যেটি বলছে বেক্সিমকো একদম প্রথম অবস্থানে রয়েছে। সেটি শেষ কার্যদিবসের তুলনায় কিছুটা কম দামে আজকে লেনদেন হচ্ছে 82 টাকা 90 পয়সা। ঠিক এই মুহূর্তে রবি শেষ কার্যদিবসের তুলনায় কিছুটা দর বেড়েছে 45 টাকা 20 পয়সায় এই মুহূর্তে লেনদেন হচ্ছে। সামিট পাওয়ার লেনদেন হচ্ছে 45 টাকা 80 পয়সায়, সেটি শেষ কার্যদিবসের চেয়ে কিছুটা দর বেড়েছে। ব্যাটবিসি লেনদেন হচ্ছে 1541 টাকা 40 পয়সায় ঠিক এই মুহূর্তে। লঙ্কা বাংলা ফাইন্যান্স লেনদেন হচ্ছে 33 টাকা 90 পয়সায়। LHBL লেনদেন হচ্ছে 53 টাকা 30 পয়সা। দর্শক, এই ছিল ঢাকার পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর আমার কাছে। চলে যাচ্ছি পরবর্তী খবরে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে টেকসই উন্নয়ন লক্ষ্য বা SDG বাস্তবায়নে পিছিয়ে আছে বাংলাদেশ। সংখ্যাগত দিক থেকে শিক্ষার হার বাড়লেও গুণগত শিক্ষায় এগোয়নি বাংলাদেশ। রোববার সকালে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ DJB আয়োজিত এক অনলাইন সেমিনারে এমন তথ্যই পাওয়া গেছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন BIISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। গবেষণায় দেখা যায় দেশে এখনও 40 লাখ শিশু প্রাথমিক শিক্ষার বাইরে রয়েছে। এছাড়াও মাত্র 13% শিশু গণিতে দক্ষ। এমনকি বাংলা এবং ইংরেজি দক্ষতাতেও পিছিয়ে রয়েছে শিক্ষার্থীরা। শিক্ষা খাতের উন্নয়নে GDP-র 2% বরাদ্দের গণ্ডি থেকে বের হয়ে আসতে হবে। অনুষ্ঠানে গবেষক ডক্টর মাহফুজ কবির বলেছেন, শিক্ষা খাতে SDG অর্জন করতে হলে বাজেটের অন্তত 15 থেকে 20% অর্থ বরাদ্দ করতে হবে। এ সময় পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম বলেছেন, দেশে অবৈতনিক শিক্ষা কার্যক্রম এবং প্রশিক্ষণের ব্যবস্থা করার পরেও সেটি খুব একটা কাজে লাগছে না। 70% যদি প্রশিক্ষণ পেয়ে থাকে তাহলে অঙ্কের এই অবস্থা কেন? 13% মাত্র স্বাভাবিক কিছু অঙ্ক করতে পারে, বাংলা শুদ্ধভাবে লিখতে পারবে না, ইংরাজি বোঝে না। এটি ফল দিচ্ছে না কেন? এটি বোধহয় আরো গভীরভাবে দেখতে হবে। আমরা অবৈতনিক শিক্ষা করেছি প্রাইমারি, এটা আমাদের অনেক বিজয় আছে, সাফল্য আছে, কৃতিত্ব আছে, কিন্তু শিক্ষার ক্ষেত্রে এই সর্বজনীনতা আমরা কিন্তু এখনো অর্জন করতে পারিনি। 2 মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ এবং নগদকে সুশৃঙ্খলভাবে চলার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠান দুটি যেন একে অপরের বিরুদ্ধে অপপ্রচার না চালায়, মৌখিকভাবে সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। গত বুধবার ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশ এবং ডাক বিভাগের ডিজিটাল সেবা নগদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় এমন নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। নগদের একটি বিজ্ঞাপন প্রচার, বিকাশ এবং এর প্রধান নির্বাহীকে জড়িয়ে বিভিন্ন ভিডিও চিত্র তৈরি, নগদের বিভিন্ন সেবার বিরুদ্ধে সারা দেশে পোস্টার ছড়ানো এবং এজন্য অজ্ঞাত 10,000 জনের বিরুদ্ধে মামলাকে কেন্দ্র করে কেন্দ্রীয় ব্যাংক এমন নির্দেশনা দিয়েছে। আর্থিক খাতে এমন আচরণ বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যবসা বাণিজ্যের সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন 24 ঘন্টা।